শুধু গান নয়, গানের গল্প, সে ডানা মেলে উড়ে যায় অল্প অল্প একদিন, প্রতিদিন একদিন প্রতিদিন। কেন সে গান গায় সে কথা অজানা, সে সর সন্ধির সন্ধিতে নিশানা। কেন সে গান গায় সে কথা অজানা, সে সর সন্ধির সন্ধিতে নিশানা। সে কাকে ডাকে কে মনে রাখে, আলো ছায়া মাখা হারানো দিন। সে শুধু গান নয়, প্রাণের স্পন্দন, যার কথা মালা হয়ে ওঠে চন্দন সুবাসে প্রতিদিন, একদিন প্রতিদিন। কাল রাত্রির থেকে ডোর্সের একটা গান খুব মনে পড়ছিল, When the music is over, turn out the light. For the music is your special friend. Music is your last friend until the end. Music is your only friend. তাই তো? একদম। কারণ আমার যেটা মনে হয় মাঝে মাঝে, সঙ্গীত যখন তার একটা নিঃশব্দ অবয়ব নিয়ে দাঁড়ায়, খুব ফিগারেটিভ তো হয় না, তখন আমরা একটুখানি অসহায় বোধ করি। আর আজকে এই অসহায়তা কাটাতেই আমাদের সঙ্গীত বন্ধু যারা হন তাদের সঙ্গে আমরা একেবারেই গল্প করতে বসি, আড্ডা দিতে বসি, এবং একটা সাংগীতিক মুহূর্ত তৈরি করার যে জায়গাগুলো থাকে। সেই কারণে আজকে আমার সঙ্গে যিনি আছেন ডক্টর দুর্বা সিনহা রায়, আরেকটু বোধ হয় না রায়চৌধুরী, রায়চৌধুরী, বাকি রায়টা উনিই দেবেন। তো আমরা একটু জানবো আজকে তার সাংগীতিক দর্শনের কথা, কিছু গান তো থাকবে সঙ্গে, এভাবে এগোক না আড্ডাটা। প্রাথমিকভাবে যেটা খুব জানার ইচ্ছে যায়, যেটা হচ্ছে যে কোনো শিল্পী, সেটা নিশ্চয়ই আপনার ভেতরেও হয়েছিল, যে সঙ্গীতের যে বীজ বপন সেটা কি একবারে আশৈশব? হ্যাঁ, আসলে এটা বাড়ির কিছুটা পরিবেশ তো বটেই। আমার ঠাকুমাকে, আমার বাবাকে আমি দেখেছি একদম বসে বসে রবীন্দ্রনাথের কবিতা মুখস্থ আবৃত্তি করতে, কর্ণকুন্তী সংবাদ দুজনে একসঙ্গে দুজনে বলে যাচ্ছেন। আচ্ছা, ঠাকুমা এবং বাবা? ঠাকুমা এবং বাবা। আচ্ছা। এবং দাদু খুব অল্প বয়সে মারা গেছিলেন। ঠাকুমা সেই সময় তখন বোধহয় বিটি ছিল, বিটি পাশ করে স্কুলে চাকরি করে আমার বাবা আর পিসিকে বড় করেন। তার সঙ্গে লেডি ব্রেবন থেকে সেলাইয়ে ডিপ্লোমা করেন, আবার গান শিখতেন। তো তারপরে আমার পিসিও রবীন্দ্রনাথের গান শিখেছেন, বাবা সেতার বাজাতেন। আর বাড়িতে খুব ওই তখন থেকে এই কণিকা বন্দ্যোপাধ্যায়, রাজেশ্বরী দত্ত, তাদের ওই যে রেকর্ড ছিল তখন, হ্যাঁ, সেই রেকর্ড শুনতাম ভীষণ। মানে সারাদিন বাড়িতে নানান রকম গানের রেকর্ড। এবং ঠাকুমার কাছে ওই কথা ও কাহিনীর যে রবীন্দ্রনাথের বড় বড় কবিতাগুলো, ওগুলো আমাকে গল্প শোনাতেন। মানে গল্প ছিল ওগুলো আমার কাছে, ছোটবেলাকার শোনার গল্প। তো এইভাবে বড় হওয়া আর কি। আর মা বাইরে যেহেতু চাকরি করতেন, চাকরি সূত্রে বাইরে থাকতেন, বড় ছুটি ছাড়া পেতাম না। মা প্রবাসী বাঙালি ছিলেন। আচ্ছা। মায়ের মানে আমার মামা বাড়ি ছিল মূলত জবলপুরে। আচ্ছা। তো ওখান সেই জন্য মা খুব শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা মায়ের ছিল। মায়ের এখানে এসে রবীন্দ্রনাথকে শোনা বা রবীন্দ্রনাথের সৃষ্টির কাছাকাছি আসা এখানে এসে, কিন্তু মায়ের ওই দিকটা ছিল। আর মা মূলত বাইরে চাকরি করতেন বলে বাবার কাছেই আমার সারাদিনের রেয়াজ, বা বাবা ঠাকুমার কাছে এই রবীন্দ্রনাথের কবিতা, এমনকি পূজারিনী ছোটবেলায় আমার মনে আছে বেশ ছাদে আমরা বন্ধুরা একসঙ্গে একটা
রবীন্দ্র জয়ন্তীর হিড়িক উঠলো আমাদের, মানে আমরা করব কিছু একটা। তো সেই জন্য একদম বাড়িতে ওই সব ধুতি টুতি পরিয়ে দেওয়া হলো, আমি পূজারিনীর, আমি বিম্বিসার মানে নৃপতি বিম্বিসার নুমিয়া বুদ্ধে মাগিয়া লইল করে একদম শ্রীমতী সেজে একজন বুদ্ধের দাসী আমি, এইসব করে একদম একটা সুন্দর ব্যাপার হয়ে গেল। তো একদিন আমাকে কিছুদিন আগে একজন জিজ্ঞাসা হচ্ছিল, তোমার পূজারিনী মুখস্থ? আমি গড়গড় গড়গড় করে মুখস্থ বলতে শুরু করলাম। এখন যে খুব একটা পড়ি তা নয়, কিন্তু ওই যে ছোটবেলার বলার পড়া আমি দেখলাম ভুলিনি, তো ঢুকে গেছে কখন নিজের অজান্তে, সেই কানের মধ্যে যে মরমে পশিল রে। হ্যাঁ, মানে ওটাই হয় শৈশবের ওই যে শোনা, যে পড়াশোনা কর মানে প্যারালালি বলা হতো আর কি। হ্যাঁ, আমাকে আবার গান হলো না, মানে পরীক্ষা হোক যাই হোক রেয়াজে তোমায় বসতেই হবে। মানে এমনও হয়েছে দুর্গাপুজোর সময় সবাই আমরা বন্ধু বান্ধবরা খেলছি, এমন সময় আমার তবলার স্যার এবং গানের শিক্ষক এসে উপস্থিত, আর বাবা বলল চলো এখন বসতে হবে। আমার তো কান্না পাওয়ার উপক্রম, কিন্তু কাঁদলেও আমার কোনো কিছু বলার উপায় ছিল না যে আমি এখন খেলবো, গান গাইবো না। তো হয়ে গেল, মানে ওই সময় 2 ঘন্টা 2.5 ঘন্টা, মানে তখন হয়তো অনেক সময় জোর করে বসতাম, মনে হতো এত কেন জোর করা হচ্ছে, কিন্তু ওই করতে করতে কখন যে আমার সঙ্গে মিশে গেল সুর, এখন না করতে পারলে অস্বস্তি হয়, মানে এইটা হয়ে গেল কবে একটা, নিজেই বুঝতে পারলাম না। একটা শৈশবের অভ্যাস। হ্যাঁ, এবং প্রার্থনা করবো এরম বাবার সংখ্যা যেন, এরম পরিবারের সংখ্যা বাড়তে থাকুক। অত্যন্ত ভাগ্যিস ওনারা জোর করেছিলেন সত্যি। মানে এমনকি এটাও হয়েছে, যখন আমি একটা করে গান শিখছি তখন স্বরলিপি নেই সবকটা, তো পাবলিক লাইব্রেরি থেকে স্বরলিপি তুলে বাবা একটা খাতায় সমস্ত স্বরলিপি লিখে লিখে নিয়ে আসতেন সেইটা রাখার জন্য আর কি। হ্যাঁ, কারণ তখনও তো এত যান্ত্রিক হয়ে যায়নি সবকিছু, হিউম্যান টাচটা সবকিছুর মধ্যেই তখন একটু কষ্ট করে জোগাড় করা, একটু কষ্ট করে পাওয়ার যে ব্যাপার ছিল। সত্যি, মানে এখন যে একটা মোবাইলেই রেকর্ডিং করে নিচ্ছি, মানে শুনে শিখবো, এক্ষুনি কিছু রপ্ত করব, কিছু লিখবো, এইটা যেমন মানে এটা আমার একটু খারাপই লাগে। মানে কষ্ট করে মাথায় নেবার জায়গাটায় তো কমে যাচ্ছে সবকিছু অ্যাভেলেবল হওয়ার জন্য এই যন্ত্রের। আমরা শৈশব থেকে কৈশোরের যে জায়গা, যে ট্রান্স পিরিয়ড যেগুলো আমরা শুনছি, যেভাবে সঙ্গীতটাও তো সেইভাবে এগোচ্ছে সঙ্গে সঙ্গে, একটা ট্র্যাভেলের মতো। তো এইখানে যদি আমরা একটা গুরুগম্ভীর প্রসঙ্গে আসি, মানে আপনার গুরু, তাদের সঙ্গ আপনি কিভাবে মানে শুরু করেছিলেন? শুরুটা অনেক ছোট থেকেই হয়েছিল, শুরু হয়েছিল 2.5 বছর বয়স থেকে। তখন আমার বাড়ির কাছেই একজন থাকতেন অচেনা সিংহ, তিনি আমাকে বাড়িতে এসে শেখাতেন, আর হারমোনিয়ামে হাত পেতাম না, কোলে বসে শিখতাম আর কি। তো এইরকম একদিন রেয়াজ করছি, একদিন বাড়ির সামনে দিয়ে একজন পাস করছিলেন, তার নাম হচ্ছেন শঙ্কর চক্রবর্তী। তিনি হঠাৎ বাড়িতে নিজে আসেন, এসে বলেন যে এই মেয়েকে আমি গান শেখাবো। মানে তিনি আমার রেয়াজ শুনতেন রোজ, হয়তো সন্ধ্যাবেলা কোনো কারণে এই দিক দিয়ে যাতায়াত ছিল তার। এইভাবে তার কাছে ওই নানান রকম ভজন, বেসিক ঠাটের আইডিয়া, এই সব শেখা শুরু হলো, কিছু রবীন্দ্রনাথের গান, এই সব করতে করতে বাবা বললেন দেখো কোনো শিক্ষাই সম্পূর্ণ হয় না যদি না উচ্চাঙ্গ সঙ্গীত শেখো। তো তখন চিন্ময়ী মুখোপাধ্যায়, চিন্ময় লাহিড়ীর ছাত্রী ছিলেন, তার কাছে আমার এই ক্লাসিক্যাল মিউজিকের যে ট্রেনিং সেটা শুরু হলো। এবার উনিও এত ভালোবাসতেন, উনি আমাকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন যে ওনার প্রচুর পুরাতনী গানের স্টক ছিল, যে আমি দুর্বাকে আমার সব পুরাতনী গান দিয়ে যাব। অনেকটাই মানে পুরোপুরি খেয়ালের চর্চার মধ্যে দিয়ে চলছি তখন আমি, কিন্তু বাড়িটা এত রবীন্দ্র কেন্দ্রিক ছিল, তখন বাবা বললেন না, এবার রবীন্দ্রসঙ্গীত কারুর কাছে শিখতে হবে। মানে কিছুদিন পরে, মানে যখন আমি পুরো অ্যাক্টিভলি গান বাজনা করছি, তখন মনে হয়েছিল যে হঠাৎ শুধু রবীন্দ্রসঙ্গীত থেকে কেন সরিয়ে দিলেন বাবা। মানে এখন যেমন আবার একটা অন্যরকম আঁকড়ে ধরার জায়গা চলে এসেছে, কিন্তু আবার একটা সময় কিন্তু মনে হতো যে কেন, আমার তো ওই দিকটা বেশ চলছিল। কিন্তু যাই হোক, তারপরে পূরবী মুখোপাধ্যায়ের কাছে গেলাম। পূরবীদির কাছে বহু বছর শিখতে শিখতেই
মায়া সেনের কাছে ভর্তি হওয়া। তখন ওই আমি হয়তো স্কুল হায়ার সেকেন্ডারি পাশ করেছি সবে, তারপরে মায়াদির কাছে যাওয়া। তারপরে তো রবীন্দ্রভারতীতে ভর্তি হলাম, ওখানে গ্র্যাজুয়েশন মাস্টার্স দুটোতে ফার্স্ট হলাম। আর মায়াদির আনন্দধ্বনির নিয়ম ছিল হচ্ছে মানে রবীন্দ্রভারতীতে যারা ফার্স্ট হবে তাদের দিদি বিনা পারিশ্রমিকে গান শেখাতেন। তো এইটা একটা দারুণ মজার গল্প। উনি একদিন মানে মাসে তার যা সাম্মানিক আমি দিয়েছি, সাম্মানিক দেওয়ার পরে পরের দিন যখন গান শিখতে গেছি আমাকে দিদি বলছেন তুমি আমার কাছে কিছু টাকা পাও। আমি তো অবাক হয়ে দিদির দিকে চেয়ে দেখছি যে কি বলছেন, কেন বলছেন। তো বলছেন আমার তোমার কাছ থেকে তো নেওয়া উচিত নয়, আনন্দধ্বনির নিয়ম অনুযায়ী তুমি তো এখন ফার্স্ট হয়েছ, কিন্তু আমি এটা তোমার থেকে ভুল করে নিয়েছিলাম। তো এই রকমও সঙ্গ পেয়েছি, যেটা ক্রমাগত মানে সমৃদ্ধ করছে আর কি নিজেকে। আচ্ছা, আমরা ওই সময়ের হয় একদম শৈশবের ভালো লাগা গান, বা এই যে এই জার্নিটা আরম্ভ হলো এই সময়ের গান, তা সে শাস্ত্রীয়ই হোক বা রবীন্দ্রনাথের গানই হোক, একটু শাস্ত্রীয় সঙ্গীত মানে একবারে ওই সময় শেখা যদি আমরা একটু শুনি। गुरु के नाम जप दे मन मेरो, गुरु के नाम जप दे मन मेरो, साधन होए सफल तेरो, गुरु के नाम जप दे मन मेरो, गुरु बिना ज्ञान कैसे पावे, गुरु बिना पाठ कौन सिखावे, गुरु बिना ज्ञान कैसे पावे, गुरु बिना पाठ कौन सिखावे, हर चिंता पर गुरु के नाम सुमारो, गुरु के नाम जप दे मन मेरो, साधन होए सफल तेरो, गुरु के नाम जप दे मन मेरो। আমার একটা জিজ্ঞাসা, যেহেতু আমাদের একটা এখন বন্ধুত্বের জায়গা, আমরা যে বন্ধুত্বের জায়গায় এলেই তখন একটা অকপট কিছু প্রশ্ন করা যেতে পারে। শাস্ত্রীয় সঙ্গীতে তো এরকম একটা অনায়াস বিচরণ, খোলা মাঠের মতো। রবীন্দ্রনাথ কেন অনিবার্য হলো? না আরেকটু আছে, এটা লজ্জা পাওয়ার কারণ নেই, মানে কোন গানে তারই প্রেমে পড়লেন? এইটা ঠিক কোন গানে বলা মুশকিল। রবীন্দ্রসঙ্গীত চর্চা করবার পরেও, মানে আমি বলছি অন্তত আমার গ্র্যাজুয়েশন মাস্টার্স কমপ্লিট হয়ে যাওয়ার পরেও এতটা প্রেমে পড়িনি যতটা শাওলিদির সংস্পর্শে আসার পর তাকে যেভাবে চিনলাম। কোন শাওলিদির কথা? শাওলি মিত্র। আচ্ছা। এবার 2008 মানে যখন আমার MA ফাইনাল ইয়ার আর কি, তখন ওনারই একটি নাটক অপরাজিতা, সেই নাটকে উনি মানে গানের জন্য আমার ওনার কাছে যাওয়া হলো। সেটি হচ্ছে তড়িৎ ভট্টাচার্য, ওনার তড়িৎদার সুবাদে আর কি, উনি নিয়ে গেলেন। তখন আমাকে
শাওলিদি বললেন এই ওনার ওই নাটকের জন্য বেশ কয়েকটি গান ব্যবহার করা হয়েছিল। একটা হচ্ছে আমার প্রাণের পরে চলে গেল কে, আরেকটা হচ্ছে আমি কেবলই স্বপ্ন করেছি বপন বাতাসে, আর কি ধ্বনি বাজে। এবার কি ধ্বনি বাজার গল্পটা যদিও অনেকবার অনেকের শোনা, তাও আমি বলি যে এই গানটি যেভাবে বিস্তার সহযোগে মায়াদি শিখিয়েছিলেন সেইটা উনি চেয়েছিলেন, এবং উনি বলেছেন, এটা আমি পরের ক্লাসে বলা মাত্রই কিন্তু মায়াদি একদম সঙ্গে সঙ্গে অন্য গান তখন শেখানো চলছিল শিখিয়ে দিয়েছিলেন। কিন্তু যেটা আমার বলার প্রেমে পড়ার বিষয়টা নিয়ে, যখন রেকর্ডিং স্টুডিওয়ে গেছি আমাকে বলছেন আমি কেবলই স্বপ্ন করেছি বপন বাতাসে গাও, মানে আমি যেমন গাই আমি কেবলই স্বপ্ন করেছি বপন বাতাসে আমি, বলছেন উনি চলে এসছেন, এসে বলছেন শোনো, তখনও তুমিতে ছিলাম, তুইতে যাইনি, তখন বলছেন শোনো রবীন্দ্রনাথ বলছেন স্বপ্নের বীজ বপন করেছেন কোথায়, মাটিতে নয় বাতাসে, তাই কুসুম চয়ন করেননি, আকাশ কুসুম চয়ন করেছেন হতাশে। গানটা সেইভাবে গাও। আমি তো অবাক, কিভাবে গাইতে হবে তাহলে। তো তখন নাটকের প্রয়োজনে একটু শ্বাস ছেড়ে গাইবার ব্যাপার ছিল, কিন্তু তারপরে দিদির কিছু শেষের কবিতা পাঠ বা রাজা পাঠেও তখন ওই রবীন্দ্রনাথের গানের কথাকে কিভাবে গাইব, দয়া দিয়ে হবে গোমর জীবন ধুতে, বা আরো কিছুক্ষণ না হয় বসেও পাশে, বা আমার নয়ন তব নয়নের নিবিড় ছায়ায় মনের কথার কুসুম কোরাকো খোঁজে, মানে যখন আমাকে বলছেন যে এইভাবে প্রেমের কথা লেখা যায়, যে আমার নয়ন তব নয়নের নিবিড় ছায়ায় তোমার চোখের মধ্যে আমার মনের কথার কুসুম কোরাকো খুঁজছি, এইভাবে গা, তখন না আমাকে একটু নাড়িয়ে দিল যে আমাকে তো তাহলে গানটা নিয়ে ভাবতে হবে। মানে আমি তো এতদিন শুধু স্বরলিপি আর রবীন্দ্রনাথের গান ওইভাবে গেয়ে গেছি, আমি তো এইভাবে ভেবে দেখিনি। তো সেই শুরু হলো আর কি, যে মানে এটা তো ঠিক ডুব দেওয়া, আর ডুব দিতে দিতেই কবে যে প্রেমে পড়লাম সেটা বুঝতে পারলাম, অজান্তে ভাসিয়ে নিয়ে গেল। মানে এই গানের কথা যেন গানের কথা নয়, মানে সাস্টেনিং নোটস এর মতো, মানে একটা সুরিয়ালিস্টিক পেইন্টিং যেভাবে দেখা হয়। ওই গানটা করছি একটু, ওই আমার নয়ন তব নয়নের, আমার নয়ন তব নয়নে নিবিড় ছায়ায় মনের কথা কুসুম কোরাক খোঁজে, সে গান কখনো অগম গোপন গহন মায়ায় পথ হারাইল, ও যে আমার নয়ন। এই যে অগম গোপন গহন মায়ায় পথ হারাইল বলেই যে রবীন্দ্রনাথ এমন করে কোমলনি পেরিয়ে এসে কোমল গান্ধারে এসে শেষ করেছেন, এটা আস্তে আস্তে ভাবতে শিখলাম বা ভাবার চেষ্টা করতে থাকলাম। মানে শুধুমাত্র এই কয়েকটা লাইনেই বোধহয় সব কিছুর উত্তর পেয়ে এবং মনে হয় যেন স্তব্ধ হয়ে থাকি আর কি। একদমই, মানে আবার একটা ভাবনা শুরু হতে আরম্ভ করে যেখানে দাঁড়িয়ে। এ খুব নিঃশব্দ একটা আলোচনা, মানে এই আলোচনা আর হয় না আর কি। ওই শঙ্করদা একটা খুব ভালো কথা বলেন, মানে শঙ্করলাল ভট্টের, আমাদের গানটির নামকরণ শঙ্করদারই করা, যে একটি গান থেমে যাবার পর তার চর্চা হতে শুরু হয়। ঠিক, একদমই তাই। গান শেষ হলো না, কিন্তু ওইখান থেকে গানের চর্চা শুরু হলো। তো এইখানেই রবীন্দ্রনাথ আমাদের বোধহয় ক্রমাগত ভাবান, বা আমার মনে হয় যে এটা খুব সামান্য রবীন্দ্রনাথের গান পড়ার জায়গা থেকে যদি বলি, যে হয়তো অনেক কথা সুর না থাকলেও চলে যেত। মানে যিনি লিখতে পারেন ভ্রমর সেথা হয় বিভাগী নির্ভীত নীল পদ্ম লাগি, কোন রাতের পাখি গায়ে একাকী সঙ্গীবিহীন অন্ধকারে, মানে এটা ঘটতে পারে পৃথিবীতে, মানে ইটস এ ম্যাজিক রিয়ালিটি।
আপন হৃদয়ে গহন দ্বারে কান পেতে রই না, আমি কান পেতে রই।